আমি এই যে জার্সিটা পরে আছি, এটা আর্জেন্টিনার জার্সি। শুধু আর্জেন্টিনার জার্সি না, এটার পিছনে 10 নম্বর লেখা আছে, মেসি লেখা আছে, মানে মেসির জার্সি। এই যে এটার বাম পাশে এফ এর লোগো আছে, ডান পাশে এডিডাসের লোগো আছে, মাঝখানে ফিফার ব্যাচ আছে। তার মানে তো এটা আর্জেন্টিনার জার্সি, মেসির জার্সি। তাহলে কি এই যে বিশ্বকাপে বা ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে মেসি এইরকম জার্সি পরে খেলে? না, এটা আমার ধারণা আপনার বাসার বাচ্চাটাও বোঝে যে এই যে গুলিস্তান মার্কা জার্সি 400-500 টাকার, এ পরে লিওনেল মেসির খেলার কথা না। এটা তো ওই যে আমাদের দেশে শামিয়ানা ছিল না, শামিয়ানা যেরকম পলেস্টার, ওই পলেস্টার টাইপের জিনিসের তৈরি করা, পরে রাস্তায় বেরোলে গরমে টেকা যায় না। তারপরেও আর্জেন্টিনা বলে কথা, জোর করে পরি। কিন্তু তাহলে মেসিরা কি জার্সি পরে? এই যে আমাদের দেশে 1500 থেকে 2000 টাকার মধ্যে কিছু জার্সি পাওয়া যায়, সেগুলোতে বেশ ভালো ব্যাচ থাকে, এরকম ইয়েলো ছাপা না, সত্যিকারের আর্জেন্ট এফ এর যে লোগো, ওই লোগো রীতিমতো এমব্রয়ডারি করে বসানো, সব লোগোগুলো সুন্দর, পিছনে লেখা টেখা আলাদা প্যাচ বসানো, এবং বিভিন্ন জায়গায় ভেন্টিলেশন প্যানেল আছে। তাহলে ওই জার্সি পরে মেসি খেলে? জি না, ওই জার্সি পরেও মেসি খেলে না। ইনফ্যাক্ট এই 1200-1500 টাকায় যে জার্সি পাওয়া যায়, এই জার্সির সঙ্গে মেসির জার্সির আসলে তুলনা করতে গেলে, শুধু টাকার তুলনা করলেই আপনি দেখবেন 1000 গুণ করেও আপনি ঠিক কুলাইতে পারতেছেন না। আমরা ওই যে জার্সিগুলো পাই, যেগুলোর প্লেয়ার্স এডিশন বলে বিক্রি করা হয়, ওগুলোও ফেক জার্সি, এটাও ফেক জার্সি। ওগুলো থাইল্যান্ডের ফেক, এটা আমাদের দেশের ফেক। বিক্রি হয় গুলিস্তানে, তৈরি হয় হয়তো গাজীপুর, সাভার এইসব দিকে। এখন এই 400 টাকার জার্সিও ফেক, 2000 টাকার জার্সিও ফেক। তাহলে আসল জার্সি কোনটা? মেসি কোনটা পরে খেলে, রোনালদো কোনটা পরে খেলে? আমরা আজকে সেই জার্সিটার গল্প বলবো। সেই জার্সিটাকে টাকায় কিনতে পাওয়া যায়? ওই যে মেসি জার্সিটাকে এডিডাসের স্টোরে পাওয়া যায় বা এএফ এর স্টোরে পাওয়া যায়? না, পাওয়া যায় না। ওটা টাকায় বিক্রি হওয়া জার্সি না, নট ফর সেল জার্সি। একেবারে প্লেয়ার্স এডিশন, মানে সত্যিকারের প্লেয়ার্স এডিশন, কোনো রকম কোনো বিক্রির জন্য না, ওটা শুধু খেলোয়াড়দের জন্য তৈরি হয়। এই জার্সির ম্যানুফ্যাকচারিং পুরোপুরি আউট অফ দ্য ওয়ার্ল্ড। এটা সাধারণ মানুষের জন্য না, সাধারণ মানুষের কোনো দরকারও নেই, সাধারণ মানুষ এটা পরে কোনো কাজেও লাগাইতে পারবে না, কারণ 3-4 দিন পরে ছিঁড়ে যাবে। এই জার্সিটা নিয়ে আমরা একটু আলাপ করব যে মেসিরা আসলে কি নিয়ে মাঠে নামে। তাহলে এটা বলতে গেলে আমাদের এটাও আলাপ করতে হবে, আসলে কত ধরনের বৈধ জার্সি বাজারে পাওয়া যায়, সঙ্গে অবৈধটাও একটু ইঙ্গিত দিতে হবে। প্রথমে আমরা একটু জার্সির লেবেলগুলো বুঝি, যে কি কি স্তরের জার্সি বৈধভাবে বানানো হয়। প্রথমে ম্যাচ ভার্সন, যেটা খেলোয়াড়রা পরে মাঠে নামবেন, এটাকে আউট অফ দ্য ওয়ার্ল্ড ভার্সন ধরে রাখাই ভালো, কারণ এটা তো বাজারে কোথাও পাওয়া যায় না। আপনি এডিডাসরে বললেও আপনাকে দিবে না, এএফএ কে বললেও আপনাকে দিবে না, বিক্রি করবে না আপনার কাছে। ম্যাচ ভার্সনের কথা বাদ। এরপরে এডিডাসের স্টোরে বা নাইকের স্টোরে ওই জার্সির দুটো ভার্সন পাওয়া যায়। এটা ইঞ্জিনিয়ারিং এর কারণে, কোয়ালিটির কারণে এবং ফিটিং এর কারণে দুটো ভার্সন করা হয়। একটা হচ্ছে একেবারে ম্যাচ যে জার্সি, ওই জার্সিটার রেপ্লিকা, ওটা এডিডাস রেপ্লিকা, একদম স্বীকৃত। এটাই আসলে বাজারের সবচেয়ে প্রিমিয়াম জার্সি। এই জার্সিগুলোকে ওরা অথেন্টিক জার্সি বলে বা প্লেয়ার্স এডিশন বলে। এটা হচ্ছে আসল প্লেয়ার্স এডিশন। প্লেয়ার্স এডিশন মানে কিন্তু ম্যাচে যেটা পরে ওটা না, এটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম জার্সি। এরপরে যে জার্সিটা পাওয়া যায় সেটাকে ফ্যান এডিশন বলা হয়। সেটা মানের দিক থেকে একটু কম, খুব মারাত্মক কম তা না। তবে অফিসিয়াল যে অথেন্টিক ভার্সন সেটা হচ্ছে, বা প্লেয়ার্স এডিশন, সেটা হচ্ছে, সেটা তো খুব স্লিম ফিট থাকে, এটা একটু রেগুলার ফিট থাকে, ঢিলা ঢালা একটু থাকে, ফ্যানরা যাতে পরে স্বচ্ছন্দে স্টেডিয়াম মাতাতে পারেন, ঘুরে ফিরে বেড়াতে পারেন, ওইভাবে তৈরি হয়। এই দুটো আসলে অফিসিয়ালি সবচেয়ে অথেন্টিক জার্সি, সবচেয়ে মানে কি একমাত্র অথেন্টিক জার্সি এই দুটো। এছাড়া কেউ কেউ দেখবেন স্টোরে ঢুকলে যে স্টোরে একটা স্পেশাল এডিশন জার্সি পাওয়া যায়, এক এক সময় এক এক রকম। এটা আসলে কখনো ফ্যান ডিজাইন, কখনো এই ফেডারেশনের সঙ্গে নাইকি বা এডিডাস বা নির্মাতা প্রতিষ্ঠান তাদের কোলাবোরেশনে নতুন কোনো ডিজাইন বা স্পেশাল কোনো উপলক্ষ, বিশ্বকাপ জয় অমুক তমুক, এইসব উপলক্ষে স্পেশাল এডিশন করা হয়, যেটা মেসিরাও পরেন। এইটা কিন্তু সত্যি কথা যে এই যে স্পেশাল এডিশন জার্সিটা, এই জার্সিটা কিন্তু খেলোয়াড়রাও যেটা পরেন, বইটাই মার্কেটে দেওয়া হয়, এই জায়গাটা কোনো ডিফারেন্স রাখা হয় না।
এই স্পেশাল এডিশনের জার্সিগুলো তো কোনো খেলায় ব্যবহার করা হয় না। এগুলো সাধারণত যেটা বললাম কোনো সেলিব্রেশন টনে ইউজ করে খেলোয়াড়রা। ফলে একই জিনিস মার্কেটে দিতে কোনো সমস্যা নাই। এই জার্সির দাম যদি বলি তাহলে অথেন্টিক এডিশনের জার্সির দামটা আপনি ১৪,০০০ বাংলাদেশী টাকার নিচে পাবেন না। এটা ওপরে ৩০,০০০ পর্যন্ত যেতে পারে। তারপরে ফ্যান এডিশনটা আপনি ৮,০০০ ৯,০০০ টাকায় পেয়ে যাবেন বিভিন্ন স্টোরে। শুরু হয় এখান থেকে, ওপরে এটাও ২০-এর উপরে যেতে পারে। স্পেশাল এডিশনটাও ওই অথেন্টিক এডিশনের মতো ১৪-১৫,০০০ টাকা আপনি সর্বনিম্ন প্রাইস পাবেন, ওপরে ২৫-৩০ পর্যন্ত যেতে পারে। এই ৩টা আসলে অফিসিয়াল জার্সি আপনি যেটা কিনতে পারেন। এর বাইরে কোনো অফিসিয়াল জার্সি পৃথিবীতে এক্সিস্ট করে না যেটা আপনি কিনতে পারেন। এখন এই জায়গাটায় কতগুলা মজার ব্যাপার আছে, সেইটা একটু ফাঁক আছে। আপনি যদি বাংলাদেশের মানুষ হন বা থাইল্যান্ডের মানুষ হন বা কম্বোডিয়ার মানুষ হন বা চায়নার মানুষ হন, তাহলে বাংলাদেশের আমরা যারা ফুটবল ভক্ত আমাদের এই এক্সপেরিয়েন্স আছে। আমরা দেখব যে আমি তো বললাম যে ১৫০০ থেকে ২,০০০ টাকার জার্সি। আমরা দেখব ৩-৪,০০০ টাকার একটা জার্সি বাজারে আছে। কখনো, কখনো এটা কমেও পাওয়া যায়। ডিপেন্ডস যে আপনি কোত্থেকে কিনতেছেন। এই জার্সিটা আ আপনি ধরলে বুঝবেন এটা খুব প্রিমিয়াম, খুব প্রিমিয়াম। এটা ওই আ এডিডাসের যে ফ্যান এডিশন বা প্লেয়ার্স এডিশন এটার মতোই। কেউ যদি আপনাকে ফ্যান এডিশন আর এই জার্সিটা দেয় আপনি বুঝবেন একই জিনিস। তাহলে যেটা আমি বললাম যে ১৪,০০০ এর নিচে পাবেন না। এই জিনিস ২,৫০০ ৩,০০০ টাকায় ঢাকার বিভিন্ন শপিং মলে বিভিন্ন বেশ দামি ব্র্যান্ডের দোকানে আপনি কিভাবে পান? এইটা আসলে অবৈধ জার্সি। কিন্তু অরিজিনাল জার্সি। আমাদের দেশে অরিজিনাল ম্যাচ জার্সি তৈরি হয় না। আমাদের দেশের কোনো সিস্টেমে আমাদের কোনো ফ্যাক্টরিকে ম্যাচ জার্সির অর্ডার দেওয়া হয় না। ওইটা আমরা ম্যাচ জার্সির যখন তৈরির প্রক্রিয়াটা বলবো এবং ওইটার মেকানিজমটা বলবো তখন বুঝতে পারবেন কেন দেওয়া হয় না। কিন্তু আমাদের দেশের অনেক ফ্যাক্টরি এই নাইকির, এডিডাসের সাব কন্ট্রাক্ট পায় হচ্ছে ফ্যান এডিশন এবং প্লেয়ার এডিশন যেটা তারা স্টোরে বিক্রি করবে এই জার্সিগুলোর জন্য। এখন আপনারা জানেন যে আমাদের দেশগুলো এশিয়া এই কাজগুলো তো এশিয়াতে করায় ওরা। এশিয়াতে তো আসলে আইন কানুনের আ ইয়েটা কম, মানার ব্যাপারটা কম। ফলে ওই জার্সিগুলোর যে নিয়ম ওইটা মানা হয় না। নিয়ম হচ্ছে এগুলোতে হাজার, হাজার প্রোডাকশন হয়। অরিজিনাল ম্যাচ জার্সির মতো লিমিটেড প্রোডাকশন হয় না। প্রোডাকশন তো হয় হাজার, হাজার কখনো লাখ। বিরাট, বিরাট ব্যাচ প্রোডাকশন হয়। এখন ওখানে ২ টো ব্যাপার থাকে। একটা হচ্ছে যে আ আপনার আ একটু বেশি বানানো হয় ইচ্ছা করে। কোম্পানি বলে দেয় যে তুমি একটু এডিটেসি বলে দেয় তুমি একটু বেশি বানাবা। ১০,০০০ এর অর্ডার ১০,০০০ ৫০ কপি বানাবা। কেন? আমি আসলে বাড়তি ৫০ কপি ঝুঁকি নিতে চাই না। যদি এর ভিতর থেকে চেঞ্জ করতে হয়, কোনোটা ত্রুটিপূর্ণ হয় তখন আমার ৫০ কপিতে শর্ট হয়ে যাবে। তো ওই যে বাড়তিটা যদি কোনো ত্রুটিপূর্ণ কপি না থাকে তাহলে তো ওই ৫০ কপি একদম ঝকঝকে অবস্থায় ওই ফ্যাক্টরি কর্তৃপক্ষ হাতে পেয়ে যায়। এখন ফ্যাক্টরি কর্তৃপক্ষের নিয়ম হচ্ছে ৫০ কপি পোড়ায় ফেলা। একদম পোড়ায় ফেলতে হবে ওটা। কিন্তু বাংলাদেশের বাস্তবতা আপনি বোঝেন। এই মোহ সামলাইতে পারে না ফ্যাক্টরির লোকজন। ফলে এই জিনিস বাইরে চলে আসে। শপে চলে আসে। দামি, দামি শপে এই ৫০ কপি আপনি পান। মানে একেবারে কোনো ত্রুটিহীন ফ্যান এডিশন বা ত্রুটিহীন প্লেয়ার্স এডিশন যেটা এডিডাস তার শোরুমে বিক্রি করতেছে, স্টোরে বিক্রি করতেছে ২৫,০০০ ৩০,০০০ টাকায় সেই জিনিসটা আপনি এখানে ৩,০০০ ৩,৫০০ টাকায় পাচ্ছেন। ওকে, এটা একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে খুব সামান্য ত্রুটিযুক্ত প্রোডাক্ট। ওই অনেক সময় ১-২ কপি থেকে শুরু করে ব্যাচ পর্যন্ত বাতিল হয়ে যায়। যে সামান্য ত্রুটির জন্য সেলাইটা ঠিকমতো কোথাও এক জায়গায় উঁচু হয়ে আছে। কিউসি তে আটকে গেছে। এটাকে বলে কিউসি মানে কোয়ালিটি চেকিং। কোয়ালিটি চেকিং এ আটকে গেছে। পুরো ব্যাচও আটকে যেতে পারে, ১-২ কপিও আটকে যেতে পারে। পুরোটাই ডেস্ট্রয় করে ফেলতে হবে নিয়ম অনুযায়ী। কারণ ওটার তো টাকা দিবে তারা। টাকার বিনিময়ে ওটা ডেস্ট্রয় করে ফেলতে হবে। পুরোটাই মার্কেটে চলে আসে। এই জিনিসটা আবার আপনি আরো কম দামে পেয়ে যান। এই জিনিসটা আপনি ১৫০০ থেকে ২,০০০ টাকায়ও মার্কেটে পাবেন। আরো ২ টো লিকেজ প্রোডাক্ট আপনি মার্কেটে পাবেন। আ একটা লিকেজ না ঠিক সেটা একেবারেই অন্যায়। আ একটা লিকেজ হচ্ছে যে যেহেতু হাজার, হাজার আ পিস তৈরি হয়, এখানে আসলে এডিডাসের পক্ষে হিসাব রাখা কঠিন হয় যে এতটা কাপড় পাঠাইছিলাম, এত হাজার প্রোডাকশন হওয়ার কথা মিলায়ে দেখা। ওটার কারণ টুকটাক তো কাপড় নষ্ট হয়। এত হাজার কপি তৈরি করতে গেলে। সেখান থেকে ২, ৪, ১০ কপি আ কাপড় নষ্ট হয়েছে বলে সরায় ফেলা একটা সিস্টেম আছে।
সেটাও খুব অরিজিনাল, একদম জেনুইন জিনিস বাজারে আসে। আরেকটা হচ্ছে কোনো ফ্যাক্টরির বিপক্ষে অভিযোগ আছে। এটা বা বা প্রচলিত, আমি জানি না এটা সত্যি কিনা। সেটা হচ্ছে যে তারা ওই এডিডাস স্ট্যান্ডার্ড জার্সি বানানোর ফাঁকে নিজেরাই জার্সি বানায়। বানায় এটা বাজারে ছেড়ে দেয়। এই অভিযোগটা সম্পর্কে আমার পরিষ্কার ধারণা নাই। তাহলে আমরা অফিসিয়াল এডিশনগুলোর কথা জানলাম, আমরা লিকেজ এবং গ্রে মার্কেটটা সম্পর্কে জানলাম। এরপরে থাকে ফেক মার্কেট। ফেক মার্কেটটা আসলে অসীম। এটা বলে শেষ করা যাবে না। আমরা সবচেয়ে প্রিমিয়াম যেটা ফেক পাই সেটা হচ্ছে থাইল্যান্ডের প্লেয়ার্স এডিশন। ওটা থাইল্যান্ডেই তৈরি হয়। একদম ওই থাইল্যান্ডের মেশ ফেব্রিক দিয়ে ওই অরিজিনাল জার্সির মতো প্যানেল-ট্যানেল বসায়, ভেন্টিলেশন প্যানেল থাকে, সব ঠিকঠাক মতো থাকে। এবং ফ্যান এডিশন বা প্লেয়ার্স এডিশনে যেরকম এমব্রয়ডারি করা থাকে, বা হিট দেওয়া ব্যাজ থাকে, সে লোগো থাকে, সবকিছু ঠিকঠাক মতো করে ওরা। কিন্তু কপিতে কোথাও না কোথাও তো ত্রুটি থাকেই, মূলটার সঙ্গে মিলাইলেই বোঝা যায়। দামে এত ডিফারেন্স যেহেতু, তার মানে প্রোডাক্টেও ডিফারেন্স থাকে। সবচেয়ে বড় কথা, মূল পলিয়েস্টারের যে তৈরির প্রক্রিয়া সেটা কোনোভাবেই এটার ধারে কাছে আসে না। এখন এই কোয়ালিটি ফেকও ঢাকার বাজারে বহুভাবে পাওয়া যায়, বহুভাবে। কিছু আছে থাইল্যান্ড থেকে সরাসরি সাইজ অনুযায়ী চলে আসে। এম সাইজ, এল সাইজ, এস সাইজ, এক্সেল, ডাবল এক্সেল এভাবে আসে। কিছু আসে যারা আত্মবিশ্বাসী বেশি, যথেষ্ট অর্ডার পাবেন, তারা কাপড়, ব্যাচ, প্যাচ এগুলো আলাদা করে আনেন, এনে নিজেরা প্রোডাক্ট করেন। প্রোডাক্ট করে বাজারে ছাড়েন। ওটা থাই কপির একটা বাংলাদেশি ভার্সন। মানে জিনিসটা সব থাই কপিটার জিনিসই, কিন্তু প্রোডাক্টটা হয় বাংলাদেশে। এখন বাংলাদেশেও তো গার্মেন্টস সেক্টর অনেক শক্তিশালী। বাংলাদেশেও এটা হতে পারে। এখন আমরা এই অংশ নিয়ে আলোচনা যা করা করে ফেলছি। আমরা মূল আলোচনাটা তো এখনো করিই নাই। সেটা হচ্ছে ম্যাচ জার্সি। ম্যাচ জার্সিটা আসলে কি জিনিস? ম্যাচ জার্সিটা দেখেন, ম্যাচ জার্সিটা আপনাকে মানে এক কথায় আমি বলতে পারি এটা একটা হাইটেক প্রোডাক্ট। এটা শুধু কাপড়ের তৈরি একটা জার্সি না। মেসি বা রোনালদো বা এমবাপ্পে যেটা পরে মাঠে দৌড়ান, এটাকে আপনি একটা হাইটেক প্রোডাক্ট বলতে পারেন। এবং খুব দ্রুত হয়তো আগামী বিশ্বকাপে আপনি দেখবেন যে সত্যি স্মার্ট জার্সি চলে আসছে। যে নিজে অনেক ডিসিশন নেবে যে তাপমাত্রা বেড়ে গেলে এই রকম চেঞ্জ হয়ে যাবে জার্সিটা। যাই হোক, এখন সেটা হচ্ছে না, কিন্তু অলরেডি অনেক সায়েন্টিফিক অ্যাক্ট করে। এবং সেটা আসলে এর একদম আণুবীক্ষণিক গঠন প্রক্রিয়া থেকে শুরু করে মার্কেটটা মানে খেলোয়াড়ের হাতে পৌঁছায় দেওয়া, এই পুরো পর্যায়ে এটা মেইনটেইন করা হয়। এটা করা হয় মূলত কম্বোডিয়া, থাইল্যান্ড এবং চায়নার কিছু ফ্যাক্টরিতে। এই ফ্যাক্টরিগুলোকে সাধারণত কোম্পানিগুলো গোপন রাখতে চায়, যে কোনবার কোন দলের জার্সিটা কোন ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে এটা ডিসক্লোজ করে না। এই জার্সিগুলো কাস্টমাইজড। এই জার্সিগুলো কোনোভাবেই ওই বাজারের মতো এম, এল এরকম না। এই জার্সিগুলো হচ্ছে, আমরা ধরে নেই যে ফ্রান্স টিম। ফ্রান্স টিমের জার্সি বানানো হবে। এখন ফ্রান্স টিমের ২৫ জন খেলোয়াড়, ২৫ জন খেলোয়াড়ের জন্য জার্সি বানাতে হবে। ২৫ জনেরই আলাদা করে বডি ম্যাপিং করে সেইভাবে জার্সিটার সাইজ ঠিক করা হয়। যে ওর স্লিভটা এতটুক হবে, ওর লম্বাটা এতটুক হবে, চেস্ট এরকম হবে। এর কোনো সেট রুল নাই। প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য আলাদা করে মাপ নেওয়া হবে। এবং খেলোয়াড়দের একটা ফিডব্যাক নেওয়া হয়। সব খেলোয়াড়ের নেওয়া হয় না। একটু এলিট খেলোয়াড়দের সিজনের শুরুতে বা কোনো টুর্নামেন্টের জার্সি যখন প্রোডাকশনে যাবে, যেমন এই ওয়ার্ল্ড কাপের জার্সি, যে ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে, এই জার্সির কিন্তু মূল প্রক্রিয়া শুরু হয়েছে আজ থেকে ২ বছর আগে। ফলে আপনি যদি ভাবেন যে কদিন আগে মেসি বলছে সেরকমভাবে বানায় দিছে, তা আবার হবে না। আজ থেকে ২ বছর আগে ধরেন নিট ম্যানেজার থাকে ন্যাশনাল টিমে একজন, তার সঙ্গে এডিডাস যোগাযোগ করছে যে আপনারা আপনাদের ফিডব্যাক জানান, কি লাগবে। তখন ওরা যেটা করে, অ ও এলিট খেলোয়াড়দের একটু জিজ্ঞেস করে। মেসিরে জিজ্ঞেস করলো যে, "তোমার কি মনে হয় যে আমাদের বিশ্বকাপের জার্সিটায় কোনো স্পেশাল কিছু থাকা উচিত?" এই ফিডব্যাকটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। কারণ এই ফিডব্যাকটা পরবর্তীকালে দেখা যায় যে ওই কোম্পানি আন্তর্জাতিকভাবে বাজারজাত করতেছে। আ আপনারা দেখবেন যে এখন সব খেলোয়াড় স্লিম ফিট জার্সি পরে, যাতে ফ্রিকশন কম হয় দৌড়ানোর সময়। এটা হচ্ছে রোনালদোর একটা ফিডব্যাক থেকে হয়েছিল। রোনালদো ২০০৭ সালে একটা ফিডব্যাক দিছিল যে দৌড়ানোর সময় এই জার্সির এই ঢোলা অংশ একটা আরেকটার সঙ্গে ফ্রিকশন হয়, গতি কমে যায়, বিরক্তি লাগে। তখন কিন্তু এই স্লিম ফিটের ধারণাটা আসে কোম্পানি নাইকির, এবং নাইকি থেকে তখন সবাই এটা
বাজারে প্রয়োগ করা শুরু করে। সব খেলোয়াড়ও এটা পছন্দ করে। ভেন্টিলেশনে এরকম খেলোয়াড়দের বিভিন্ন রকমের ইনপুট প্রভাব ফেলছে। ফলে একদম ২ বছর আগে এলিট খেলোয়াড়রা একটা মতামত দিতে থাকেন বিভিন্ন কোম্পানিতে। সেই অনুযায়ী ওরা একটা স্ট্রাকচারাল ধারণা তৈরি করে। এদিকে প্রোডাকশন লেভেলে যে কাজটা হয়, প্রোডাকশন লেভেলে আমাদের খেলোয়াড়দের এই জার্সিটা কিসের তৈরি বলেন তো? এটা কি কটনের জার্সি? আমরা তো সবসময় কটন প্রোডাক্টে খুব ভালো বলি না যে কটন প্রোডাক্ট আরাম ও মুক্তমুখ, এটার সঙ্গে কটনের কোনো সম্পর্ক নাই। এটা একেবারে পলিস্টার জার্সি। পলিস্টার মানে পলিস্টার। এই আমার পরা এটা যদি পলিস্টার হয়ে থাকে আমি ঠিক জানি না। কিন্তু আমাদের ওই যে ডেকোরেটরের শামিয়ানা বা আমাদের ওই যে বিভিন্ন খসখসে চকচকে কাপড় যেগুলো পরে গরমে বেরোলে ঘামে আপনি অস্থির হয়ে যান, পলিস্টার পরলেই এক ধরনের বিরক্তিকর কাপড়ের কথা মনে হয়। পলিস্টার, ইয়েরা যেটা পরে ওটাও পলিস্টার। তাহলে কি মেসিরা এরকম শামিয়ানার মতো একটা বিরক্তিকর কাপড় পরে মাঠে দৌড়ায়? না রে ভাই, এটা কটন জার্সির চেয়েও আরামদায়ক করা হয়। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমরা পলিস্টার বলতে যেটা বুঝি সেটা, আর এটার আণুবীক্ষণিক যে গঠন প্রক্রিয়া সেটা একই। দুটোই পলিমার যৌগ দিয়ে তৈরি হয়, কিন্তু আমরা যেটা পরি বা মানে যে পলিস্টারটা দেখি এটা হচ্ছে একদম পলিস্টারের সুতো। মানে পলিমার গলায় মোটা সুতো বানায়, তাই দিয়ে সেলাই করা হয়। তাই দিয়ে আ যে কাপড়টা বানানো হয় সেটারে আমরা পলিস্টার কাপড় হিসাবে চিনি। আর এই পলিস্টারটা হচ্ছে এটার গঠন প্রক্রিয়া অত্যন্ত আণুবীক্ষণিক পর্যায়ে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং করা হয়। সেইটা থেকেই আসলে জার্সির এই যে হাইটেক জার্সি আমি বলতেছি খেলোয়াড়রা যেটা পরেন এটা শুরু। এটার শুরুটা হয় হচ্ছে পলিমার চিপ দিয়ে, যা আসলে সব পলিস্টারের শুরু। এই পলিমার চিপকে গলায় ফিলামেন্ট তৈরি করা হয়। এই ফিলামেন্ট তৈরিটাই আসলে একে আলাদা করে দেয়। ফিলামেন্ট কি? ফিলামেন্ট হচ্ছে চুলের চেয়েও সূক্ষ্ম, চুলের চেয়েও সরু একটা সুতোর মতো জিনিস। আপনারা বাল্বের ভিতরে আগে ফিলামেন্ট দেখছেন না? ফিলামেন্ট মানে হচ্ছে অতি সূক্ষ্ম সুতো। এই ফিলামেন্টগুলো অতি সূক্ষ্ম করা হয়, অতি সূক্ষ্ম করা হয়। আচ্ছা, আমি এই যে গঠন প্রক্রিয়াটা বলতেছি, এটা আসলে আমি মূলত এডিডাসের গঠন প্রক্রিয়াটা বলতেছি। নাইকের গঠন প্রক্রিয়াটা একটু ডিফারেন্ট কিন্তু খুবই কাছাকাছি। ২ দলেরই এই পলিমারটাকে ফিলামেন্টে পরিণত করে যে মেকানিজমগুলো, ইঞ্জিনিয়ারিংগুলো এই পর্যায়ে করা হয়, এই মাইক্রো ইঞ্জিনিয়ারিং এইগুলোর মূল উদ্দেশ্য হিট অ্যাবজর্বিং এবং দ্রুত ঘাম শোষণ এইরকম এবং বায়ু চলাচল বাড়ানো। এই জন্যই ফিলামেন্টে নানা রকম ইঞ্জিনিয়ারিং করা হয়। ফিলামেন্টে কি করা হয়? আপনি ফিলামেন্টে ১ম এই হচ্ছে ফিলামেন্টের ভেতরে প্রচুর ও আনা অন আণুবীক্ষণিক, অতি আণুবীক্ষণিক ছিদ্র রাখা হয়। এই ছিদ্রগুলো হচ্ছে যাতে বাতাস চলাচল করতে পারে এবং বাতাস ওই ঘামটা, উত্তাপটা ফিলামেন্ট আ টেনে ওপরের সারফেসে নিয়ে আসতে পারে এবং ছড়ায়া দিতে পারে জিনিসটা। শরীরের সঙ্গে যাতে কোনো উত্তাপ না থাকে। এখন ফিলামেন্টটারে সুতোতে পরিণত করতে হবে। ১ম এ তো এই অতি আণুবীক্ষণিকভাবে ছিদ্রযুক্ত ফিলামেন্ট তৈরি করা হলো এবং যে ফিলামেন্টটা ইঞ্জিনিয়ারিং কারণে অতি হালকা এবং আ অতি উচ্চমানের। এটা আ পৃথিবীর সবচেয়ে দামি সুতোর উপাদান বলতে পারেন আপনি। এই ফিলামেন্টকে এবার পেঁচায় আ অনেকগুলো ফিলামেন্ট এক করে, তো এটা একেক প্রতিষ্ঠান বা একেক লটে ফিলামেন্টের পরিমাণ কমে বাড়ে। কোনো সময় ফিলামেন্টের যে ফিলামেন্ট কত মোটা হবে সেটা আলাদা হয় ব্যাচ টু ব্যাচ, কোম্পানি টু কোম্পানি। এটার নির্দিষ্ট কোনো মাপ নেই। তবে প্রচুর ফিলামেন্ট আবার পেঁচায় একটা সুতো করা হয়। বুঝতেছেন ফিলামেন্টগুলো তাহলে কত সূক্ষ্ম ছিল, কত সরু ছিল। অনেক ফিলামেন্ট পেঁচায় মেশিন দিয়ে, অবশ্যই মেশিন দিয়ে পেঁচায় একটা সুতো পরিণত করা হয়। সেই সুতোটাও যথেষ্ট সরু। সেই সুতোটাও আমাদের চেনা জানা যে জার্সি বোনার সুতো তার থেকে সরু। এবং এই যে বনন প্রক্রিয়া মানে অনেক ফিলামেন্ট মিলে একটা সুতো বানানো, এখানেও যাতে প্রতিটা ফিলামেন্টের মধ্যে যথেষ্ট ফাঁক থাকে এটা নিশ্চিত করা হয়। ইঞ্জিনিয়ারিং কৌশলে এটা নিশ্চিত করা হয় যাতে ওখান থেকেও যথেষ্ট বাতাস চলাচল করতে পারে। কোনোভাবেই জিনিসটা যাতে আবদ্ধ না হয়। এবার এই সুতো দিয়ে তৈরি হয় কাপড় নির্মাণ। এই হচ্ছে মূল ইঞ্জিনিয়ারিং এর জায়গাটা আমরা দেখলাম তাহলে সুতোতে। এরপর তো আসলে ওই যে আ কাপড় নির্মাণ হতে থাকে গার্মেন্টগুলোতে। তারপরে আ ব্লক কাটার টাইম চলে আসে। এই পুরো জার্সিতে কিন্তু এক ধরনের কাপড় তৈরি করা ব্যবহার করা হয় না। এখানে কোথাও ভেন্টিলেশন প্যানেল খুব বেশি জাল যুক্ত। যারা প্রিমিয়াম জার্সি দেখছেন তারা জানেন যে এই কোমরের নিচের দিকে, বগলের কাছে নানা জায়গায় নেট
একটা জিনিস থাকে, এটা ভেন্টিলেশন উইন্ডো। এই ভেন্টিলেশন উইন্ডো কিছু আমরা বুঝতেও পারি না, যেমন এই বুকের কাছে থাকে, কাঁধের কাছে থাকে, কোমরের কাছে থাকে, এই দু জায়গায় থাকে, বগলের নিচে থাকে, প্রচুর ভেন্টিলেশন উইন্ডো থাকে। এর এক একটার ভেন্টিলেশন ছিদ্র এক এক রকম। যেমন পিঠের নিচের দিকে কোমরের কাছে যেটা থাকে ওটা রীতিমতো মাছ ধরা জালের মতো থাকে, বেশ ফাঁকা-জোকা। বগলের কাছেরটাও বেশ ফাঁকা-জোকা। আবার কিছু আছে অন্যান্য জায়গার কাপড়ের চেয়ে একটু বেশি ফাঁকা, কিন্তু অনেক ফাঁকা না। ফলে বুঝতে পারতেছেন যে এই সুতো দিয়ে আসলে বহু ধরনের কাপড় তৈরি করতে হয় একটা জার্সির জন্যই। একটা জার্সিতে ৭-৮ স্ট্যান্ডার্ডের বলতে মানে কি ৭-৮ ভেন্টিলেশন স্ট্যান্ডার্ডের কাপড় ইউজ করা হয়। এটা ইউজ করা হয় আসলে কোন জায়গার ভেন্টিলেশন কেমন রাখা হবে এটার উপর নির্ভর করে। এখন এই জিনিসটা কিভাবে ঠিক করা হয়? এই জিনিসটা কিন্তু প্লেয়ার বাই প্লেয়ার একটু চেঞ্জ করা হয়। আমরা দেখব যে এর পরের ধাপে কাপড় যখন তৈরি হয়ে গেছে, লট কাপড় বসে গেছে এই কারখানায়। এবার ততক্ষণে আ কোম্পানিগুলো আবার ওয়েট করতে থাকে। এই পুরো প্রক্রিয়া হতে তো আমি বললাম যে ২ বছর আগে পুরো প্রক্রিয়াটা শুরু হয়েছে। এই পুরো প্রক্রিয়া হতে তো ১ বছর পার হয়ে গেছে। মানে তখন যে টুর্নামেন্টের জন্য আমার জার্সিটার দরকার, সেই টুর্নামেন্টের হয়তো আর মাস ৬ বাকি আছে। সেই সময়ে এসে কিন্তু আমাকে ফেডারেশন একটা ধারণা দিতে পারবে যে এই ৫০ জনের ভেতর থেকে বা এই ৩০ জনের ভেতর থেকে আমার টিম হবে। তুমি এই ৩০ জনের জন্য জার্সি রেডি করো। তুমি এই ৩০ জনকে নিয়ে কাজ করো। ফাইনালি জার্সি ডেলিভারি দিবা কার সেটা আমরা জানাচ্ছি। ওরা এবার এই ৩০ জনকে নিয়ে একটা কাজ করে। ৩০ জনের প্রত্যেকের বডি ম্যাপিং করে, 3D ম্যাপিং করে। আর ২ নাম্বার হচ্ছে ৩০ জনের প্রত্যেকের শরীরের হিট ম্যাপিং করে। তারা যখন প্র্যাকটিস করে কোনো একদিন প্র্যাকটিসে অ্যাডিডাসের ইঞ্জিনিয়াররা আসেন, এসে হিট সেন্সর দিয়ে দেখেন কোথায় কেমন হিট তৈরি হয়। সবার শরীরে কিন্তু একই জায়গায় তাপ তৈরি হয় না। কারোর দেখবেন হাতের তালু বেশি ঘামে, কারোর মুখ বেশি ঘামে অ্যাজ মি, কারোর বুক বেশি ঘামে, কারোর বগল বেশি ঘামে, একেকজনের একেক জায়গায় বেশি ঘামে। তবে কমন কিছু প্যাটার্ন তো আছেই। যে কোমরের কাছে বেশি ঘামে, বগলে বেশি ঘামে, মুখ এই আ ইসে বেশি ঘামে, এই পেটের এই জায়গাটায় বেশি ঘামে। সেগুলো প্রায় সবারই একই রকম। তারপরেও খেয়াল রাখা হয় যে কোন খেলোয়াড়ের হিট ম্যাপ কি বলতেছে। হিট ম্যাপ অনুযায়ী জার্সির তার জার্সিতে ব্লকটা বসানো হয় আলাদা করে। ওই কি ব্লক? ওই যে আ ভেন্টিলেশন ব্লকগুলো। এবার ওই জার্সিটা এবার প্রোডাকশন এ চলে যাবে। এইবার হচ্ছে ফাইনালি আমি 3D ম্যাপিং পেয়ে গেছি। মানে ডিজাইনটার মাপ পেয়ে গেছি। স্লিম ফিট একটা ডিজাইন করতে গেলে কি করতে হবে এটা পেয়ে গেছি। এবং হিট ম্যাপ পেয়ে গেছি। মানে কোথায় কোন ভেন্টিলেশন উইন্ডো বসাতে হবে সেটা পেয়ে গেছি। মানে ফাইনাল ডিজাইন গার্মেন্টস এ চলে যাবে। তাহলে কি প্রোডাকশন শুরু হয়ে গেল? না। একটা করে প্রোটোটাইপ তৈরি হবে। এই প্রোটোটাইপ সব খেলোয়াড়ের জন্য তৈরি হয় না। এটা মানে এখানে কিন্তু একটু শ্রেণী বিভাগ আছে। যেমন ওই যে বললাম যে ২ বছর আগে মেসিরে জিজ্ঞেস করা হয় ডিজাইনে কোনো চেঞ্জ আছে কিনা? এই সুবিধা কি সবাই পায়? এই সুবিধা সবাই পায় না। ওই আর্জেন্টিনারই তরুণ খেলোয়াড়টা যখন আ ট্রায়াল জার্সিটা আসে, সে তখন তারে বলা হয়, "এই নাও এইটা তোমার ট্রায়াল জার্সি পরে দেখো কোনো চেঞ্জ আছে কিনা?" তাকে কিন্তু ফিডব্যাক ওই পর্যায়েই দেওয়ার সুযোগ আছে। এবং সেই ফিডব্যাকটা কি? যে, "না এই ভেন্টিলেশন ভাল লাগতেছে না, এইটা চেঞ্জ করো।" না, এটা শুনবে না তার কাছ থেকে। তার বড় জোর শুনবে যে, "আমার তো একটু কাঁধে টাইট লাগতেছে।" ওকে লুজ করে দিব। কিন্তু তার ক্ষেত্রে ওইটা বলার সুযোগ নাই যে, এই ভেন্টিলেশন ভালো না। এটাতে কাজ করে না। ওটা মেসির বলার সুযোগ আছে। প্রোটোটাইপ জার্সিও সবাইরে সরবরাহ করা হয় না। প্রোটোটাইপ জার্সি হচ্ছে ট্রায়ালের আগেরটা। সেটাকে জার্সির কিছু কপি তৈরি করে ফেলা হয়। একদম যা হবে তাই। এই জার্সিটা প্রত্যেকটা টিমে কয়েকজন এলিট খেলোয়াড়কে পৌঁছায় দেওয়া হয়। পৌঁছায় দিয়ে বলা হয় কোনো একটা পরদিনই কোনো একটা ক্লোজ ডোর সেশনে এটা পড়ে একটু ট্রেনিং করতে, ফিডব্যাক জানাইতে যে ঠিক আছে কিনা জার্সিটা। টাইট টু ইট পরের ব্যাপার। আপনি দেখেন জার্সিটা ঠিক আছে কিনা। পরে তারা প্রাইমারি একটা ফিডব্যাক দেয়। খুব ডিজাস্টারাস কিছু না হলে কোনোদিন কোনো সময় কোনো খেলোয়াড় এই লেভেলে এসে আটকায় দেয় না জার্সি। আটকায় দিলে তো বিরাট বিপদে পড়ে যাবে কোম্পানি। এখন মেসি যদি প্রোটোটাইপ পড়ে বলে যে এটা কিছু হয় নাই, তাহলে তো এডিডাসকে আবার পুরো কাজটা গোড়া থেকে করতে হবে। তো সেইটা হয় না। কারণ এডিডাসও বোঝে যে মেসি কোনটা রিফিউজ করবে না। ফলে এই মেসি, ডি মারিয়া টাইপের কয়েকজন খেলোয়াড় বা এটা আমি শুধু আর্জেন্টিনা করতেছি কেন? আমি এডিডাসের প্রক্রিয়াটা বেশি পড়ছি। নাইকিটা অত ভালো পড়ি নাই। কিন্তু এটা আসলে সব কোম্পানিরই এই একই সিস্টেমের মধ্যে দিয়ে যায়। ওই প্রোটোটাইপ টেস্টিং তারপরে জিনিসটা এবার আসে ইয়েতে আ ম্যানুফ্যাকচারিং এ। তাও কি আসলে একবারে মূল ম্যাচ জার্সি ম্যানুফ্যাকচার শুরু হয়? না।
এবার ট্রায়াল জার্সি হবে। এবার কিন্তু যত খেলোয়াড় সবাই ট্রায়ালের সুযোগ পাবে। সবার জন্য এক সেট করে জার্সি চলে আসবে। এই ট্রায়ালের সুযোগ কিন্তু কুরাসাওয়ার খেলোয়াড়টাও যেরকম পান, আ ব আর্জেন্টিনার খেলোয়াড়টাও মানে একদম মেসি পর্যন্ত সেই একই রকম পান। এখানে কোনো রকম বৈষম্য নাই। সবাইকে যার, যার সাইজের এক সেট জার্সি দেওয়া হয়। দিয়ে ওই বলা হয়, "তুমি ট্রেনিং সেশনটা ক্লোজ ডোর ট্রেনিং সেশনে এটা পড়ো।" এটা পরে বা ফটোশুটও তো করতে হয়। এই না, ফটোশুট হচ্ছে অরিজিনাল জার্সি ম্যানুফ্যাকচারের পরে হয়। এক সেট ফটোশুট জার্সি আলাদা করে শুট করা হয়। কিন্তু ট্রায়াল জার্সি চলে আসে। ট্রায়াল জার্সি পরে তারা আবার সন্তোষ প্রকাশ করে বা অসন্তোষ প্রকাশ করে, টুকটাক টুইক থাকলে সেটা করে। এইবার শুরু হয় মূল জার্সি প্রোডাকশন। এবং এই পুরো প্রক্রিয়াটা আপনাদের বলে রাখি, থাইল্যান্ড, কম্বোডিয়া, চায়নার যে কারখানায় হয়, ওই কারখানাকে সিকিউরড জোন হিসাবে ডিক্লেয়ার করা হয়। এবং এটা কিন্তু এরকম না, আমাদের এখানে যেরকম কন্ট্রাক্ট সাব কন্ট্রাক্টে দিয়ে এডিডাস দূরে বসে থাকে, এডিডাস জানেও না আসলে কোন কারখানায় ওই ফ্যান জার্সিটা তৈরি হচ্ছে। এটা ওরকম সুযোগ নাই। এই সিকিউরড জোনে প্রবেশ, বাহির সবই খুব চেকিং এর ভিতর দিয়ে হয়। এখানে কোনো মোবাইল ডিভাইস, ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারবেন না কোনো কর্মী। এবং এখানে সার্বক্ষণিক এডিডাসের ইঞ্জিনিয়ার, এডিডাসের কিউসি ম্যানেজার সহ বিভিন্ন অফিসার উপস্থিত থাকেন। এখান থেকে একটা সুতো এদিক ওদিক হওয়ার কোনো সুযোগ নাই। ইভেন আপনি এটার একটা ছবিও পাবেন না। যে কিভাবে প্রোডাকশনটা হচ্ছে এটা একটা ছবিও তোলা সম্ভব না। আর এটা মানে অসম্ভব ব্যাপার। এটা করলে একদম এডিডাসের ওই আ দেশের যে দায়িত্বে আছে, থাইল্যান্ডের যে দায়িত্বে আছে সে থেকে শুরু করে জুনিয়র অফিসার পর্যন্ত সবার একদিনে চাকরি চলে যাবে। শুধু চাকরি চলে যাবে না, এগুলো ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য করা হয়। ওরকমই এগ্রিমেন্ট করে এসব চাকরিতে জয়েন করতে হয় যে আপনি এইগুলোর ব্যাপারে কোনো আপোস করলে, মেসির জার্সি অরিজিনালি যেটা মাঠে পড়বে ওইটা আপনি আগের দিন ২ মাস আগে পত্রিকায় ছবি দেখবেন। এইটা এইটা এডিডাস কোনোভাবেই মানবে না। এই ভয়ানক সিকিউরড পরিবেশে শুরু হয় প্রকৃত জার্সি নির্মাণ প্রক্রিয়া। প্রকৃত জার্সি নির্মাণ প্রক্রিয়া তো ওই যে বললাম ২ বছর আগেই শুরু হয়ে গেছে। কিন্তু এবার একদম ম্যাচে যেটা পড়বে সেটা। এক্ষেত্রে আরো সতর্ক, প্রত্যেকটা ফিডব্যাক, প্রত্যেকটা ট্রায়াল, প্রত্যেকটা তথ্য মাথায় রাখতে হচ্ছে। প্রত্যেকটা অনুযায়ী ফাইন টিউনিং এবং সেই অনুযায়ী ওই যে ভেন্টিলেশন হোলগুলো বসানো হচ্ছে। এবার লোগো বসানো, ব্যাজ বসানো, প্যাচ বসানো। প্যাচ বলতে যেটা নাম্বার এবং নাম লেখা। এইখানে একটা মজা আছে। মজাটা হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত কিন্তু যে লোগোগুলো বসানো হয়েছিল বা আমরা যে প্রিমিয়াম এডিশন গুলো বিক্রি হতে দেখি সেখানে কিন্তু লোগো এমব্রয়ডারি করা। এমব্রয়ডারি করা লোগো দেখতে সুন্দর লাগে না? কিন্তু না, এই জার্সিগুলোতে ওটা করা হবে না। বরং আমার কাছে ওই মেসি যে জার্সিটা পরে ওটা হচ্ছে ফ্যান এডিশন বা প্রিমিয়াম এডিশন যেটা এডিডাস বিক্রি করে ওটা দেখতে সুন্দর লাগে। কারণ এটা সুন্দর এমব্রয়ডারি করা। মেসি ওই সুযোগ পাবে না। ওইটা মেসিকে কিনেই পড়তে হবে তাহলে। কারণ কি ওর লোগোটা হিট প্রেস করে বসায় দেওয়া হয়। ওই সুতোর ভারটাও বাড়ানো হবে না। ইভেন ফাইনাল যে জার্সিটা হবে এখানে সেলাই যত কমানো যায়, যত কমানো হয়, যত জায়গায় সম্ভব একটা করে প্যানেল যতদূর টানা যায়। যে জায়গায় সেলাই না করলে হয় শুধু আঠা দিয়ে কাজ চালানো যায়, মানে প্রেশার কম পড়বে সে জায়গায় আঠা দিয়ে কাজ চালানো যাবে। সেলাই একেবারে কমানো, সেলাইহীন এখনো বলার সময় আসে নাই। তবে চেষ্টা চালায়া যাচ্ছে এডিডাস, নাইকি ২ পক্ষই যে একেবারে সেলাইহীন জার্সি মাঠে নামানো যায় কিনা। কারণ সেলাই মানেই বাড়তি সুতো মানেই ওজন। দেখেন একটা ম্যাচ জার্সি যেটা পরে খেলোয়াড়রা মাঠে নামে এটার ওজন ১০০ থেকে ১১০ গ্রাম। আপনি কল্পনা করতে পারেন ১০০ থেকে ১১০ গ্রাম ওজনের একটা জিনিস। এই পুরো প্রক্রিয়াটা এভাবে শেষ হয় এবং ওই যে সেলাইতে হিট দেওয়া, তারপরে ব্যাজগুলো হিট প্রেস করে বসানো, প্যাচ এমনিতেই হিট প্রেস করে বসানো হয়। সেটা ফেকেও হিট প্রেস করে বসানো হয়। একটা আলাদা কোয়ালিটির জিনিস এবার পৌঁছায়। অনেকগুলো সেট এখানে গিয়ে পৌঁছায়। এই হচ্ছে আসলে মেসিদের জার্সি। এই জার্সি সম্পর্কে আমি আপনাদের একটা কথা বলি, এই জার্সি নিয়ে খুব বেশি আ লোভ দেখায়েন না। যে এই জার্সি একটা পাইতাম, পাইয়া কোনো লাভ নাই। আমার এই জার্সি ১ বছর হয়ে গেল মনে হয়। এই জার্সির কিচ্ছু হয় না এখনো। কোথাও একটা ফুটো হয় না। আপনি জানেন মেসিরা যে জার্সিগুলো পরে মাঠে খেলে, এগুলোর আয়ু কতক্ষণ? এগুলো পরে বড় জোর ২ টো ম্যাচ খেলা যায়। খুব জোর। এই যে ৳২০,০০,০০০ খরচ করে একটা জার্সি বানাইলো এডিডাস, এটার আয়ু সর্বোচ্চ ২ ম্যাচ। অনেক সময় ১ হাফ খেলতেই জার্সি শেষ। পরের হাফে আবার আরেক সেট পরে নামা লাগে।
মানে জার্সিটার নিটিং ইঞ্জিনিয়ারিং, ওই ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং মানে সুতোর ভিতরে সব কারিকুরি এবং সেলাই কমানো এসব করতে গিয়ে এগুলো ডিউরেবিলিটি খুব কমে যায়। এটা ডিউরেবল কোনো জিনিস না। আপনি খেলোয়াড়দের অরিজিনাল জার্সি যদি হাতে পান, আপনি দেখবেন যে এটা পরে আপনি বড়জোর মাছের বাজার থেকে ফিরে আসতে পারবেন। তারপরে এই জিনিসটা এই জায়গায় ফেঁসে যাবে। এই জার্সি খুব টেকসই না। তারপরেও এই জার্সি মানুষ কোটি, কোটি টাকা দিয়ে কেনার চেষ্টা করে। সেটা কিভাবে? ওই এতক্ষণ তো বললাম যে না এটা টাকায় কেনা যায় না। যায়, টাকায় কেনা যায়। একেবারে ম্যাচে পরে খেলে ফেলছে লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদো বা এমবাপ্পে, এরকম জার্সি কিনতে গেলে আপনাকে কোটি, কোটি টাকাই ব্যয় করতে হবে। কারণ এরকম জার্সিগুলো যদি তারা বিক্রি করে, সাধারণত এরকম জার্সিগুলোর মালিক হয়ে যায় প্রতিপক্ষের কেউ, কেউ। এই যে মেসি যখন খেলতে থাকে তখনই হাফ টাইমের মধ্যেই প্রতিপক্ষের কেউ বুকিং দিয়ে ফেলে। এমনও ঘটনা ঘটে যে প্রতিপক্ষের ১১ জনের ১১ জনই মেসির জার্সি বুক করছে। ১১ জনেও কুল খায় না, বেঞ্চের কয়জন বুক করছে। মেসির এর মাঝে কোথায় একটা সেলিব্রিটি ম্যাচ খেলতে যাওয়ার সময় মেসি জানতো এই ঘটনা ঘটবে। মেসি ওখানে বাড়তি ১৭ সেট জার্সি নিয়ে গেছে। ও ওই ১ম যে ছেলে বুকিং করছে ওরে, তারে পড়াটা দিছে। এরপরে কিট ম্যানেজাররা বলছে সবাই অ্যাকসেপ্ট করে জার্সি দিয়ে দাও। আর সবাই এসে ঘিরে ধরছে। আরে ভাই ফ্রান্সের এই যে ফ্রান্সের দেমবেলে যতবার মেসির সঙ্গে দেখা হয় যে ম্যাচে তার মেসির এক সেট জার্সি লাগবে এবং সেটা মানে পরা জার্সি লাগবে। অন্য কেউ বুকিং দিলে এটা নিয়ে রাগারাগি করে, সে সিরিয়াস রিয়াক্ট করে। মেসির সঙ্গে খেলা, ও তো মেসির সঙ্গেও খেলছে, মেসির বিপক্ষে খেলা, ওর এক সেট জার্সি লাগবে। ওর শুধু একটা মেসি সংগ্রহশালা আছে। আমাদের এমি মার্টিনেজের আছে বিরাট একটা জার্সি সংগ্রহশালা, যত প্রতিপক্ষের বিপক্ষে খেলার চেষ্টা করে সবার এক সেট করে জার্সি সংগ্রহের। এটা আবার খেলোয়াড়দের খুব বড় একটা ব্যাপার। বড় খেলোয়াড় ছোট খেলোয়াড় নেই এখানে। মেসি নিজেও প্রচুর প্রতিপক্ষের জার্সি সংরক্ষণ করেন এবং মেসি এর মাঝে দুঃখ করতেছিলেন যে জিনেদিন জিদানের জার্সি নেন নাই কখনো। এখন তো চাইলেই পান, কিন্তু ওই খেলোয়াড়ি অবস্থায় চেঞ্জ করতে পারেন নাই জিদানের সঙ্গে, এটা ওনার খুব দুঃখ। তার বেশ কিছু এর মাঝে পড়তেছিলাম, বেশ কয়েকজন তারকা খেলোয়াড় যখন সে জুনিয়র ছিল তখন সাহস করে চাইতে পারে নাই, এই জন্য তার কাছে এদের জার্সিটা নাই। পরে হয়তো তারা গিফট হিসেবে পাঠায়, কিন্তু মাঠে নেওয়া জার্সি ওটা একটা আলাদা মাজে যা। যেমন এমি তো শুধু মাঠে জার্সি নেয় না, এমি প্রতিপক্ষের বুট নেয়, গ্লাভস নেয়, শর্টস নেয়। ডেম্বেলেও কিন্তু মেসির শর্টস বুট সব নেয়, ফুল সেট ধরে দিতে হবে তারা। ডেম্বেলের খুব এটা তার একটা অবসেশন আছে, তার একটা রুম আছে শুধু মেসি কালেকশন দিয়ে সাজানো। তার বক্তব্য হচ্ছে মেসির যত ধরনের জার্সি মেসি জীবনে পরছে এবং পরবে সবগুলোর ম্যাচ এ পরা ভার্সন তার চাই। এটা নিয়ে সে খুব সিরিয়াস। এমিও খুব সিরিয়াস। এমি যত প্রতিপক্ষের এগেনস্টে খেলে সে চেষ্টা করে সবার মাঠে ব্যবহৃত কিছু না কিছু, কারোর বুট, কারোর শর্টস, কারোর এটা দিয়ে সে একটা জাদুঘর করতেছে। তার একসময় ইচ্ছা পুরো একটা আলাদা জাদুঘর করবে। যাই হোক, বুঝতে পারতেছেন এইগুলো আসলে সাধারণ পর্যন্ত আসার তেমন একটা সুযোগ থাকে না। আর খেলোয়াড়রাই এটা নিয়ে এত কাড়াকাড়ি করে। হ্যাঁ, কিছু খেলোয়াড় এগুলো আবার নিলামে ছেড়ে দেন। সেটা কি টাকা ইনকামের জন্য? না। অনেক সময় বিগার কজে নিলামে ছেড়ে দেন। দেখা যায় ক্যান্সার আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানোর জন্য, দারিদ্র্য পীড়িত লোকেদের পাশে দাঁড়ানোর জন্য বা যুদ্ধবিধ্বস্ত এলাকায় সহায়তা পাঠানোর জন্য কখনো একক খেলোয়াড়, কখনো কোনো কোম্পানির উদ্যোগে অনেক খেলোয়াড় মিলে তাদের সংগ্রহে থাকা কিছু জার্সি বা নিজের ব্যবহৃত জার্সি নিজের কাছে একটা দুটো থেকে গেছে সেগুলো নিলামে দিয়ে দেয়। এখান থেকে কোটি কোটি টাকায়, কোটি কোটি টাকায় এই জার্সিগুলো আসে। আর কিছু জার্সি সরাসরি ফেডারেশন নিলামে দেয় বা এটা সম্মানীয় লোকেদের উপহার দেয়। সেগুলো ম্যাচ জার্সি, কিন্তু এগুলো পরা হয় নাই। আপনার একটা ম্যাচে যত সেট জার্সি একজন খেলোয়াড়ের জন্য যায়, এটা তো এক সেট জার্সি নিয়ে কোনো খেলোয়াড় একটা বড় ম্যাচ খেলতে যায় না। তার জন্য রিজার্ভ ৩ সেট, ৪ সেট, ৫ সেট জার্সি লকারে থাকে। বড় যে ২ সেট ইউজ হয় এখান থেকে। খুব টানাটানি টানাহেঁচড়া করে ছিঁড়ে ফিড়ে ফেললে ৩ সেট পড়া হলো। ও যে কয় সেট পড়া হলো ওগুলো তো এড়ে ওরে দিয়ে দেয়। বা বড় জোর কোনো খেলোয়াড় সুভেনির হিসাবে বলতে পারে, ফাইনালের জার্সি একটা সেট আমার লাগেজে ঢুকায় রাখো, তো ওই নিট ম্যানেজারে বলল, গেল। কিন্তু যেগুলো ব্যবহার হলো না, যেগুলো ছুঁয়েও দেখলো না মেসি, যেগুলো ছুঁয়েও দেখলো না রোনালদো, সেগুলো একেবারে ঝাঁ চকচকে। ও আচ্ছা, খেলোয়াড়দের জার্সি কিন্তু এভাবে ভাঁজ করে দেওয়া হয় না। আমরা যেরকম জার্সি ভাঁজ করে, এটা ডাইরেক্ট কোম্পানি থেকে হ্যাঙ্গারে করে আসে। কারণ ওই ভাঁজ করলে আবার জার্সির ডিউরেবিলিটি কমে এবং জার্সির ভেন্টিলেশন পাওয়ার কমে। ওই অবস্থায় ওই হ্যাঙ্গারে ঝুলানো রয়েছে। এই জার্সিগুলোতে কেউ ছোঁয় নাই। মানে এই জার্সিগুলো অ্যান্টিক ভ্যালু কম। যেহেতু মেসি গায়ে দেয় নাই,
তাহলে অ্যান্টিক ভ্যালু কম। কিন্তু প্রোডাক্ট তো একই। ঘটনাচক্রে এই জার্সিটা ধরে নাই। ওই যে ৪ টা জার্সি ছিল ওর ভেতর থেকে একটা নিয়ে নিছে। এখন এই জার্সিগুলোর মালিকানা চলে যায় ফেডারেশনের হাতে। ফেডারেশন এটা দিয়ে নানা কাজ করে। ফেডারেশন কখনো এই জার্সিগুলোর কিছু কপি খুব সম্মানীয় লোকেদের উপহার দেয়। এএফ এর কথা বলতে পারি যে ওদের যেসব অতি বৃদ্ধ খেলোয়াড় আছেন, তারপরে ওদের ফেডারেশনের দেখা যায় পিওন ৫০ বছর ধরে চাকরি করছেন, রিটায়ারমেন্টে যাচ্ছেন। তাদের অন্যান্য গিফটের পাশাপাশি একটা মেসির জার্সি বা ম্যারাডোনার জার্সি, না পরা জার্সি যেটা কালেকশনে আছে, ফেডারেশনের স্টোরে এগুলো যত্ন করে রাখা থাকে। একটা জার্সি দিয়ে দেয়। বা আপনি ধরেন খুব দামি একজন মানুষ, আপনি এএফএ তে বা সিবিএফ এ ব্রাজিলে বেড়াতে গেলেন। আপনারে অন্যান্য উপহারের সঙ্গে ঐরকম একটা জার্সি দিয়ে দিবে। আর হ্যাঁ, তারাও গ্রেটার কজে এগুলো নিলাম করে। দেখা গেল দেশে একটা দুর্যোগ হইছে, বা দেশে কেন পৃথিবীর কোথাও একটা আ দুস্থ জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে হবে। এএফএ একটা ডোনেশন দিবে ওইখানে। এখন এএফএ এর সামর্থ্য আছে $৫০,০০০ দেওয়ার, এএফএ চাচ্ছে $৫,০০,০০০ দিব আমি। ঠিক আছে, আমাদের স্টক থেকে ১০০ জার্সি নিলামে তুলে দাও। ওই জার্সিগুলো এরকম কোটি, কোটি টাকা ওঠে না দর। ওটা ৫০,০০,০০০, ৪০,০০,০০০, ২৫,০০,০০০ এরকম দর ওঠে। কিন্তু দুর্দান্ত দরে বিক্রি হয়। তাহলে শুরুতে বললাম মেসিরা যে জার্সি পরে মাঠে খেলে বা মাঠে পরার মানের যে জার্সি ওটা নট ফর সেল। আসলে ব্যাপারটা ঠিক তা না, নট ফর সেল মানে অফিসিয়ালি স্টোরে বিক্রি হয় না। এগুলো কেবলমাত্র আপনি কেনার সুযোগ পাবেন নিলামে, বা গিফট পাওয়া কেউ যদি আবার বাজারে বিক্রি করে। তো সেরকম লোক আমার মনে হয় দুনিয়ায় এত বড় মূর্খ কি পাওয়া যাবে? যে কোনোভাবে একটা এরকম জার্সি গিফট পাইছে, সে আবার নিয়ে বাজারে বিক্রি করে দিছে, আমি জানি না। আচ্ছা, কিন্তু শেষ পর্যন্ত আমি বলব যে এইসব জার্সি নিয়ে খুব একটা মাথা ঘামায়েন না। এত টাকা দিয়ে এই জার্সি কিনে কি করবেন? শেষ পর্যন্ত তো ওই আপনার বাদাই করে রেখে দিতে হবে। ওই জার্সি পরে বাজার করতে যেতে পারবেন? আমি তো এখন এই জার্সি পরে একটু পরে বাইরে বেরোবো। আমরা এই জার্সি পরে কি সুন্দর সবকিছু করে বেড়াচ্ছি। আমার সামনের রাস্তায় কাজ হচ্ছে। এই কাজের এখানে গত কয়েকদিন ধরে খেয়াল করতেছি যারা মাটি কাটতেছেন, যারা এখানকার শ্রমিক, তাদের অধিকাংশই আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স এসব জার্সি পরে কাজ করতেছেন এবং সেসব জার্সির কিছু হচ্ছে না। সো ডোন্ট গো ফর এডিডাস, কাম টু গুলিস্তান। গুলিস্তানে আপনাকে বেস্ট কোয়ালিটির জার্সিটা দেওয়া হবে। ওকে, জোকস অ্যাপার্ট, আমরা ওরকম একটা জার্সি পেলে ঘুরতে যেতাম। ওরকম একটা জার্সির জন্য সর্বস্ব উৎসর্গ করা যায়, যে জার্সিটায় শুধু মেসির ছোঁয়া আছে। আমি একবার বলছিলাম যে বিশ্বকাপ ট্রফি ততক্ষণ পর্যন্ত বিশ্বকাপ ট্রফি না যতক্ষণ সেটা বিশ্বজয়ী কারোর হাতে না ওঠে, ততক্ষণ পর্যন্ত ওটা সোনার স্তূপ মাত্র। সেরকমই এই জার্সিগুলো জার্সিই না যতক্ষণ পর্যন্ত এটা বিশ্বখ্যাত কোনো খেলোয়াড় না পরেন। সেরকম একটা জার্সির জন্য আমরা ওয়েট করব যে এবার কার জার্সিটা বিশ্বকাপে স্পর্শ করতে পারে, কোন জার্সিটার ওই কম্বিনেশনটা তৈরি হয়, সেটার জন্য ফাইনাল পর্যন্ত অপেক্ষা থাকলে। সবাই ভালো থাকবেন।